ফ্যাসিবাদ বিলোপে নতুন বাংলাদেশ গঠনই জুলাই আন্দোলনের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। আগামীতে স্বৈরাচার রোধে এক হওয়ার তাগিদ। বছর পেরোলো জুলাই অভ্যুত্থানে কোটা বিরোধী আন্দোলনে ৩৬ দিনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। জুলাই গণঅভ্যুত্থান মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। পরবর্তী শুনানি সোমবার। বিচার শুরুর আবেদন চিফ প্রসিকিউটরের। এবং গুলশানে হলিয়াটির জঙ্গি হামলার ৯ বছর আজ। নৃশংসতায় প্রাণ হারান দেশি বিদেশি ২২ নাগরিক। পরে আইএসের দায় স্বীকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সকালে গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে তিনি এই কথা বলেন। এ সময় সামনের পথ আরও কঠিন হবে, তবে সম্ভাবনা আছে উল্লেখ করে জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাকে রুখতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর এই দিনে আমাদের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলন নেমেছিল সেই উদ্দেশ্য তারা অর্জন করেছে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি আরও বলেন, স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তার পতন ঘটাবে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয়, বরং একটি নতুন শপথ। বছর পেরোলো ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানের। ২০২৪ সালের ১ জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের পতন হয় তার ৩৬ দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের আদ্যপান্ত নিয়ে এম আর আসতের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে ৩ দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ১০ জুলাই সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৪ দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। ১৫ জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেদিন বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন ৩ শতাধিক শিক্ষার্থী। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে ১৭ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। ১৮ জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। ১৯ জুলাই জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ফের ২৬ জুলাই আটক হন নাহিদ। ২৮ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
29 জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। 1 আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান 6 সমন্বয়ক। এর মধ্যেই জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। 2 আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের 1 দফার ঘোষণা করেন নাহিদ ইসলাম। 48 জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস। জুলাইয়ের 31 আর আগস্টের 5 দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এর আগে গত 1 জুলাই এদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেফতার আছেন চৌধুরী আব্দুল্লাল মামুন। অন্য 2 আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল। তারা হাজির না হয় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এই মামলার বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ বিষয়ে সবশেষ জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, জুলাই গণঅভ্যুত্থানের মামলার শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বললেন যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি আসলে বিচার কার্যক্রম শুরুর জন্য আবেদন করেছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষের যে আইনজীবী অর্থাৎ আমির হোসেন তিনি আজকে এসে বললেন যে তাকে আরেকটু সময় দেওয়ার জন্য, কারণ তিনি এই কেসের যত কাগজপত্র ছিলেন সেটি তিনি পেয়েছিলেন গত মাসের 24-25 তারিখ, অর্থাৎ হাতে মাত্র 4 প্রথমে 15 দিন, তারপরে 1 সপ্তাহ। তখন আসলে ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান তিনি বলেছেন যে আসলে এত সময় দেওয়া যাবে না, কথাবার্তা পরবর্তীতে এই শুনানি যেটা আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান আইনজীবী আমির হোসেন, তার শুনানিটি তারা শুনবেন হলো আগামী সোমবার তার শুনানি শোনার পরে আসলে ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শুরু হবে। এর পাশাপাশি আপনি জানেন যে আব্দুল্লাহ আল মামুন এই মামলায় গ্রেফতার রয়েছেন। সেই আব্দুল্লাহ আল মামুনের যিনি আইনজীবী রয়েছেন তার কাছ থেকে ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন তিনি আসলে এই শুনানিতে কিছু বলবেন কিনা। তিনি বলছেন যে এই মুহূর্তে তিনি আসলে শুনানিতে কিছু বলতে চান না, যখন বিচার কার্যক্রম শুরু হবে 4 ঘটনার যে শুনানিটি চলছে সেইখানে তিনি কিছু বলতে চান না, কিন্তু বিচার কার্যক্রম যখন শুরু হবে তখন তিনি কথা বলবেন। যখন ট্রাইব্যুনাল শেষ হলো তারপরে যে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ আমির হোসেন তিনি এসে বলছেন যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন, আসাদুজ্জামান খান কামালের পক্ষে লড়বেন এবং তিনি চেষ্টা করবেন তারা ন্যায় বিচার পান এবং তার যে মক্কেল তারা যাতে জামিনে মুক্তি পেয়ে যান সেই বিষয়টি তিনি তুলে ধরবেন এবং তিনি জনগণ চেষ্টা করবেন তার সর্বোচ্চ দিয়ে তার আসামির পক্ষে রায় আনার জন্য তিনি কিন্তু বলেছেন। এবং ট্রাইব্যুনালে আজকে শুরুতে কিন্তু যখন চিফ প্রসিকিউটর যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল কিংবা আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে 5টি অভিযোগ নিয়েছে সেই অভিযোগগুলো পড়ে শোনান, যেখানে তিনি জানান যে সুপ্রিম কমান্ড হিসেবে শেখ হাসিনা মূল আসামি এবং তারপরে তার নির্দেশে আসাদুজ্জামান খান কামাল এবং তিনি নির্দেশ দিতেন আসাদুজ্জামান খান কামালকে এবং আসাদুজ্জামান খান কামাল কিন্তু সেই নির্দেশটা প্রোভাইড করতেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু পুলিশের সকল বাহিনীকে সেই নির্দেশনা পৌঁছে দিতেন এবং তাদের নির্দেশেই এই যে পুরো 56,000 বর্গ মাইলে যে জায়গায় আসলে পুলিশ তার মানুষ হত্যা করেছে 25,000-এর উপরে মানুষ। তো এমা এই ছিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তুলে ধরে। তো এমা এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ।
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 9 বছর আজ। এই হামলায় দেশি বিদেশি মিলিয়ে মোট 22 জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এই হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা বলে বিবেচনা করা হয়। সুরায়া মুন্নির রিপোর্টে বিস্তারিত। দিনটি ছিল 2016 সালের 1 জুলাই শুক্রবার রাত 9:45টার দিকে। জানা যায় রাজধানীর গুলশানের 79 নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। নব্য জেএমবির 5 জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ওই দিন পুরো রাত স্পর্শকাতর বিবেচনায় কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অভিযান চালানো থেকে বিরত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত 10টার দিকে পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনীর কয়েকশো সদস্য ও গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে অবস্থান নেন। নিহতদের মধ্যে 9 জন ইতালি, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক। নারকীয় এই হামলা প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। এদিকে রাতে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের মুখপত্র আমাকে গুলশান হামলার দায় স্বীকার করে 20 জন নিহত হওয়ার কথা জানায়। আইএসের পক্ষ থেকে হামলাকারী 5 জনকে তাদের সৈনিক বলে দাবি করে হামলার দায় নেন তারা। পরদিন সকাল 8:45টায় কমান্ডো অভিযান শুরু হয়। 8:55 ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা। 9:15 প্রায় 12 ঘন্টা রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়। থান্ডারবোল্ট নামে সেনাবাহিনীর কমান্ডোরা যে অভিযান চালান, সেখানে জঙ্গি হামলার সরাসরি অংশ নেয়া 5 তরুণের সবাই মারা যান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 1690 প্রার্থীকে যোগ্য সুপারিশ করে 44তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সোমবার গভীর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস পরীক্ষা 2021-এর বিভিন্ন ক্যাডারে 1710টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত 1690 জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করেছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি ক্যাডারের 20টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 31.68 বিলিয়ন ডলার বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গত 30 জুন 2024-25 অর্থ বছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 31,683.97 মিলিয়ন ডলার। আর আইএমএফ-এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন 26,663.66 মিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল 31,313.75 মিলিয়ন ডলার। যশোর সার্কিট হাউসপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 জন নিহত হয়েছে। এদের 2 জন প্রকৌশলী এবং 1 জন সাব কন্ট্রাক্টর রয়েছেন। নিহতরা হলেন প্রকৌশলী আজিজুর রহমান, মিজানুর রহমান মিজান এবং সাব কন্ট্রাক্টর নুরু। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম জানিয়েছেন, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাদের মৃত্যু হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় শুরু হয়েছে নদী ভাঙন। ফলে শত শত বিঘা আবাদি জমিসহ ভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। ভাঙন রোধের কাজ চলমান আছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। গোলাম মোস্তফার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চল ভেঙে নদীর সাথে মিশে যাচ্ছে। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে সুন্দরগঞ্জের চরাঞ্চল ভাটি, কাপাসিয়া, শ্রীপুর, পুঠিমারি, লালচামার, পোড়ারচর সহ দিনরাত ভাঙছে ফুলছড়ির কটিয়ার ভিটাগ্রাম। কয়েকদিনের ভাঙনে এসব এলাকার 3 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। চোখের সামনেই ভাঙছে শত শত বিঘা আবাদি জমি, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবকাঠামো। তাতে ভাঙন আতঙ্কের পাশাপাশি এসব অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। রাতের বেলা তো ঘুম ধরে না, খুব ভয়ে ভয়ে আছি, কখন জানি এক চাপার উপরে আছি, কখন জানি মানে ঘর দরজা শহরে পড়ে যাই। তার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে,
ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নদী করে বিলীন হয়ে যাচ্ছে, আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। 15-20 দিন থেকে যে নদীতে ভাঙতেছে, এর মধ্যে তো সবাই আসে, কেউ তো রক্ষা করতে পারছে না। আমাদের বাঁচান ভাই, এই মুহূর্তে আমাদের মনে করেন যে বাড়ি ভিটে চলে যাচ্ছে, নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা শুনছি বলে আমার উড়িয়া ইউনিয়নের জন্য কাজ করার জন্য বহুগুলা টাকা বলে বাজেট হয়েছে, কই কাজ করে। বিভিন্ন জায়গায় নদী ভাঙন অব্যাহত আছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, ভাঙন রোধে ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করা হয়েছে এবং সেই সাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 2000 জিও ব্যাগ সরবরাহ করছি, কাজ চলমান আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যেই আসলে সাইট পরিদর্শন করে গেছে। আমরা যে জায়গাতে জনগুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলো রক্ষাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ভাঙনের শিকার এসব অঞ্চলের মানুষের দাবি, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হোক। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা সহ নানা অনিয়মের অভিযোগ আসছে অটো চালকদের বিরুদ্ধে। আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি পথচারী ও পরিবহন চালকদের। সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। 3 চাকার এসব যান রীতিমতো দূরপাল্লার গাড়ির সাথে প্রতিযোগিতা করে। এছাড়া সড়কের পাশে যাত্রী ওঠানামা, অতিরিক্ত গতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ত মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে গাড়ি চালাতে অসুবিধা হয় বলে অভিযোগ পরিবহন শ্রমিকদের। অটোরিকশাগুলো হাই রোডে উঠে পড়ার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। দাম করে মারা যায়, এই সমস্যা পরে আপনার এগুলো জায়গায় জায়গায় জাম। ওর দুর্ঘটনা হতে স্যার ওদের কারণে ব্যাটারি চালা রং সাইডে ঢুকাই দেয় বেশিরভাগই। ওরা রাস্তার নিয়ম শৃঙ্খলা বুঝে না, ডাইনে দাবায় যেভাবে খুশি না দেখে টান দেয়। রাস্তা সিঙ্গেল মানে না, হাত করে গাড়ি ঘুরায় এলায় রাস্তাতে গাড়ি চালাইতে না আমরা। তবে তাদের জন্য দুর্ঘটনা হয় অস্বীকার করে অটো চালকেরা বললেন, মহাসড়ক ছাড়া অন্য জায়গায় তেমন আয় হয় না। বাসে আমাদের বেপরোয়া ভাবে মানে ইয়া করে, কিন্তু আমাদের একটা সাইড দিয়া রাস্তা যদি বানায় দেয় তার মানে মোটামুটি সুন্দর হয়। আমরা তো অ্যাক্সিডেন্ট করি না, আমরা তো সুন্দরভাবে সাইড দিয়ে চালাই। অ্যাক্সিডেন্ট যা করে বড় গাড়িওয়ালারা চাপচোপ দেহারা করে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, অটো চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রতিদিনই তাদের বিরুদ্ধে আমরা ওই প্রসিকিউশন দাখিল সব বিভিন্ন আইনগত ব্যবস্থা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। ওরা বেপরোয়া, আইন মানতে চায় না। এই অটো সিএনজি যেগুলা বলেন 3 হুইলার মহাসড়কে বন্ধ করার জন্য একা পুলিশের পক্ষে সম্ভব না। এটা সমাজের সর্বস্তরের লোকজন আগে আসতে হবে। আইন প্রয়োগের মাধ্যমে দ্রুতই অটোরিকশা দৌরাত্ম্য কমানোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি পথচারী, পরিবহন শ্রমিক সহ স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলের সঙ্গে সংঘাতে মোট নিহতের সংখ্যা সংশোধন করেছে ইরান। নতুন পরিসংখ্যান অনুযায়ী 12 দিনের সংঘাতে দেশটিতে 38 শিশু এবং 132 নারী সহ মোট 935 জন নিহত হয়েছে। বিভিন্ন সূত্র এবং উৎস থেকে তথ্য যাচাই শেষে তথ্য সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। এদিকে গাজার একটি স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্র সহ একাধিক স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 95 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 56,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে লোকালয়ে। হুমকির মুখে পড়েছে জনজীবন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে সাময়িকভাবে বাতিল করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। ইশতিয়াক হোসেনের টেক্সট রিপোর্ট। তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমিরের মেন্দেরেস জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবার রাতে শুরু হওয়া দাবানলের আগুন প্রবল বাতাসে রোববার পর্যন্ত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ বনাঞ্চলে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে 70 থেকে 100 কিলোমিটার গতির দমকা হাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জানা গেছে, প্রবল ধোঁয়ার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচলও বন্ধ রাখার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ কারণেই স্থলপথেই কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক জায়গায় তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দারাও হাতে তৈরি পানির ট্যাঙ্ক ও পাইপ নিয়ে চেষ্টা চালিয়েছেন আগুন নিয়ন্ত্রণের।
এরই মধ্যে ইজমিরের বেশ কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প সহ বেশ কয়েকটি বাড়িঘর আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুরস্কের বন বিভাগ জানিয়েছে 11টি বিমান ও 27টি হেলিকপ্টার সহ 1000-এর বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফ্যাসিবাদ বিলোপে নতুন বাংলাদেশ গঠনই জুলাই আন্দোলনের মর্মবাণী, বললেন প্রধান উপদেষ্টা। আগামীতে স্বৈরাচার রোধে এক হওয়ার তাগিদ। বছর পেরোল জুলাই অভ্যুত্থানের, কোটাবিরোধী আন্দোলনের 36 দিনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। জুলাই গণঅভ্যুত্থান মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, পরবর্তী শুনানি সোমবার। বিচার শুরুর আবেদন চিফ প্রসিকিউটরের। এবং গুলশানে হোলি আর্টিজান জঙ্গি হামলার 9 বছর আজ, নৃশংসতায় প্রাণ হারান দেশি বিদেশি 22 নাগরিক, পরে আইএসের দায় স্বীকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।